যদি বড় একটা পরিসরে চিন্তা করো তাহলে তুমি মেরিনে গেলে পৃথিবীকে দেখতে পাবা। নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল এ দুটি তো বাংলাদেশেরই একটা পটভূম জায়গা। সাগর জয় করতে জন্য মেরিনের প্রফেশনটাই হচ্ছে একমাত্র প্রফেশন। পরিবারের কারোর সাথে যে এই যে ২ মাস ৩ মাস কথা হতো না, তো ওটা আসলে কেমন ফিলিংস ছিল? আসলেও তখন চিন্তা করি নাই, বা বেশি চিন্তা করলে হয়তো মেরিনে যাওয়া হতো না। আপনি এই সমুদ্র জীবন বা নাবিক জীবন কিভাবে মানে ক্যারিয়ার হিসেবে নিলেন? আমরা মেরিনাররা জাহাজ সম্পর্কে বা সমুদ্র সম্পর্কে না জেনেই সেই পথে পাড়ি দেই। আপনি কতগুলো দেশ পরিভ্রমণ করেছেন? যে আমি এ পর্যন্ত ১০০টার বেশি দেশ দেখেছি, ঘুরেছি। অনেকেই সিকনেস হয়ে যেত, খাওয়া দাওয়া ছেড়ে দিত, বমি করতো। স্যার, আপনার প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত কতগুলো জাহাজ বিদেশে রপ্তানি করা হয়েছে এবং কোন কোন দেশ আপনার প্রতিষ্ঠান থেকে ইম্পোর্ট করেছে? এ পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের কোম্পানি ১৫৫টার মতো জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে আমার ডাইরেক্ট সুপারভিশন এবং আমার পরিচালনায় ১৪৭টা জাহাজ রপ্তানি হয়েছে। বাট এখন পর্যন্ত এই ৬৫ বছর বয়সে কোনো ঠাকুরমাকে এখন পর্যন্ত দেখতে পারিনি। চমৎকার। বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিপিং ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জেস আর অপরচুনিটিসটা কতটুকু? আমি যদি ইন্ডিয়ার রেফারেন্স দিই, ভারতের রেফারেন্স দিই, তাহলে ৭০,০০০ কোটি টাকা এই খাতে খরচ করছে টু ডেভেলপ দ্য শিপইয়ার্ডস অ্যান্ড টু টেক দিস অপরচুনিটি। সমুদ্র শুধু নীল বিশাল জলরাশি নয়, এটি একটি স্বপ্ন, এটি একটি সম্ভাবনা। আর এই স্বপ্ন বাংলাদেশ থেকে বিশ্বের বড় বড় দেশে যারা বই নিয়ে বেড়ায় তাদেরকে বলা হয় মেরিনার, তারাই আমাদের গর্ব। দর্শক, ব্র্যান্ডিং মেরিনার্সের এবারের পডকাস্টে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা জানেন মেরিন টিভির নিয়মিত আয়োজন এই পডকাস্ট। আর এই পডকাস্টে প্রতিবারের ন্যায় আজকেও একজন সম্মানিত অতিথি এসেছেন আমাদের অনুষ্ঠান আলোকিত করার জন্য। আমরা সরাসরি তার কাছেই তার পরিচয় জেনে নিই। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, আপনাকে শুভেচ্ছা। আপনি আমাদের অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আলোকিত করেছেন। স্যার, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় জানতে চাচ্ছি। আপনি একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে এনেছেন, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ১৬তম ব্যাচ মেরিন একাডেমি। আমার ৪৫ বছর হচ্ছে এই সমুদ্রযাত্রার অভিজ্ঞতা। তো আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজে। আমার জন্ম ঠাকুরগাঁয়ে। তারপর থেকে আমি দক্ষিণে চলে এসেছি, চট্টগ্রামে বসবাস করছি গত ৫০ বছর ধরে, এবং ওখানেই আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি। ব্যবসায় খাতিরে আমি ঢাকা এবং চট্টগ্রামে বসবাস করি। স্যার, আমার মনের কাছে একটা খটকা লাগলো, একটা প্রশ্ন আসলো যে আপনার বাড়ি উত্তরবঙ্গে, কিন্তু আপনি এই সমুদ্র জীবন বা নাবিক জীবন কিভাবে মানে ক্যারিয়ার হিসেবে নিলেন? মানে এই বিষয়টা মানে মনের মধ্যে আসলো কিভাবে? ক্যাডেট কলেজে পড়ার সুবাদে তখনকার যুগে 1979-এ এরকম আমাদের অনলাইন বা আমাদের কোনো নেটওয়ার্কিং বা ডিজিটাল কোনো ছিল না। আমাদের কাছে কোনো মানে কোনো ফোন বা অন্য কিছু ছিল না। আমাদের কানেক্টিভিটি ছিল, আমাদের সিনিয়রদের আসতেন, ওরা বলতেন ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় বা তার আগে পিছে যে কে কোন সাবজেক্টে বা কোথায় পড়াশোনা করবে, কী জন্য পড়বে, একটা কাউন্সেলিং হতো। তো আমরা খেলার ছলেই আমরা মেরিন একাডেমি থেকে একজন গিয়েছিলেন আমাদের সিনিয়র, উনারা যে বলেছিলেন, গল্প বলছে যে তুমি মেরিনে যেতে পারো, আর্মিতে যেতে পারো, এয়ারফোর্সে যেতে পারো, বা যদি তুমি বড় একটা পরিসরে চিন্তা করো তাহলে তুমি মেরিনে গেলে পৃথিবীকে দেখতে পাবা। তো পৃথিবী দেখার স্বাদ ওই সময় সবারই থাকে, সাধ্য থাকুক আর না থাকুক। তো আমরা বুঝেই না বুঝেই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছি এবং চান্স পেয়েছি, মেরিনে চলে গেছি। এবং তখন এইটাও আমাদের আইডিয়া ছিল না যে নর্থ বেঙ্গল ঠাকুরগাঁ অথবা রাজশাহী থেকে চট্টগ্রামের দূরত্ব কত। তখন 2 দিন লাগতো যেতে।
তো ওগুলোকে আমরা মাথায় সেভাবে করে এখনকার মতো কোনো হিসাব নিকাশ বা ডিউ ডিলিজেন্স করে যাইনি। ভবিষ্যৎ একটা এম ইন লাইফ বলে যে কথা, সেটাকে মনে প্রাণে ধারণ করে বিসমিল্লাহ করে রওনা দিয়েছি। মনে হয়েছে যে চট্টগ্রাম তো এই ইসের পাশেই, রাজশাহীর পাশেই হবে, বাট বাসে করে ছোট রাস্তা দিয়ে আস্তে 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 যখন 2 দিন লেগে যায়, তখন মনে হচ্ছে যে আমি আরেক দেশে চলে এসেছি। নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল এ দুটো তো বাংলাদেশেরই একটা পটভূমি জায়গা, যদিও দুটোর কালচার, দুটোর পরিবেশ দুরকম। স্যার আসলে আপনারা যখন সমুদ্র যাত্রায় ছিলেন বা আপনাদের যে মানে পিরিয়ডে আপনারা যে আহ, এত তো ওই সময় মডার্ন আধুনিক যন্ত্রপাতি ছিল না, ইন্টারনেট ছিল না, এই যে এখন যারা সমুদ্র আহ, জীবনে যাচ্ছে বা পরিবহনে যাচ্ছে, তারা তো এখন চাইলেই পরিবারের সাথে মোবাইলে কথা বলতে পারছে, আপনি হোয়াটসঅ্যাপে, ইমোতে বা যে কোনো ডিভাইসে কথা বলতে পারছে, লাইভ দেখতে পাচ্ছে। কিন্তু আপনাদের সময় পরিবারের কারোর সাথে যে এই যে 2 মাস 3 মাস কথা হতো না, তো ওটা আসলে কেমন ফিলিংস ছিল স্যার, যদি আপনি একটু বলতেন। ওটা আসলেও তখন চিন্তা করি নাই, বা বেশি চিন্তা করলে হয়তো মেনে নিয়ে যাওয়া হতো না। মনে হচ্ছে যে সবই সম্ভব, আল্লাহ আমাদেরকে সব কিছু পার করাবে। এখনকার যেরকম ডিভাইস এসছে, খুব ফাস্ট চলছে, কাজের পরিধিও বাড়ছে, বাট আমাদের সময়কার যেগুলো ছিল সেই মাধ্যমগুলো কিন্তু অনেক স্মৃতিমধুর ছিল। আমরা চিঠি লিখতাম, চিঠি যেত, প্রত্যেকটা পোর্টে পোর্টে আমরা সবাই গ্যাংওয়েতে দাঁড়িয়ে থাকতাম যে কখন এজেন্ট আসবে, তার হাতে একটা মেল ব্যাগ থাকবে এবং আমাদের চিঠিগুলো দিবে। হয়তো 1 মাস বা 20 দিন বা 15 দিন, এটা আমাদের কাছে কাজের ভিতরে থেকে আমরা পার করতাম। এখন 1 ঘন্টা ওয়েট করাটাই অনেক বেশি ওয়েট করা মনে হয়, বাট তখন কিন্তু আমাদের ওটা মনে হতো না। আমরা একটা ফ্যামিলি তৈরি করে নিতাম। আমরা শিপের ভিতরে 30 জন 25 জন থাকতাম, ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, ওনাদের ফ্যামিলি, আমরা জুনিয়ররা সিনিয়ররা মিলে একটা ফ্যামিলি। একটা মোবাইল, সাগরে মোবাইল যাচ্ছি, এখান থেকেও আরেক পোর্টে, তখন একটা অন্যরকম অনুভূতি থাকতো যে আজকে আমরা এখান থেকে মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া থেকে দুবাই যাচ্ছি, দুবাই থেকে সৌদি আরব যাচ্ছি, সৌদি আরব থেকে অ্যান্টর্প যাচ্ছি। তো নামগুলো আমাদের ভিতরে অনেক কল্পনা উদয় করতো। আমরা সব মিলে গল্প শুনতাম, সিনিয়ররা বলতো যে ওরা আগে গিয়েছে। যাদের প্রথম, তাদের কাছে খুব অজানা মনে হতো, ভয়ভীতিও একটু কাজ করতো, শঙ্কা কাজ করতো, ভয়ভীতি ঠিক না, যে একটা চ্যালেঞ্জ, এক্সাইটিং মোমেন্ট থাকতো। সেভাবে করে সময় কাটাতাম। তো চিঠি লেখার অভ্যাসটা তখন আমাদের খুব বেশি ছিল, এবং যে বয়সে আমরা সেল করতাম, 19, 20, 21, 22-এ, সেই বয়সে আমাদের চিঠির মাধ্যমটা ছিল সবচেয়ে উত্তম মাধ্যম, যার মাধ্যমে আমরা কানেক্টিভিটি করতে পারতাম আমাদের ফ্যামিলির সাথে, আর উঠতি বয়স হলে প্রেমিকার সাথে। এ দুটোর সমন্বয়ে আমাদেরকে উজ্জীবিত করে রাখতো। আমরা আমাদের ভালোবাসার লোকজনকে সুন্দর সুন্দর চিঠি লিখতাম, পাতার পর পাতা চিঠি লিখতাম, এবং সেগুলো আমরা আবার নেক্সট পোর্টে গেলে পোস্ট করতাম, উত্তর আসতো। এইভাবে একটা সুন্দর কানেক্টিভিটি থাকতো। এই হচ্ছে আমাদের কানেক্টিভিটির জগৎ ছিল। এটা আমরা খুব সুন্দর করে এনজয় করতাম। দারুণ, চমৎকার স্যার, আপনি যে অনুভূতির কথা বললেন আসলে এটা মানে ওই পিরিয়ডটা একটা দারুণ একটা অনুভূতি, যেটা এখন আমাদের কাছে আসলে ইতিহাসের মতো মনে হয়, কারণ আমরা চিঠি লেখা ভুলে গেছি। স্যার আপনার তো এই যে এত বছরের অভিজ্ঞতা আসলে নাবিক জীবনের, তা আপনি কতগুলো দেশ পরিভ্রমণ করেছেন, এবং আপনার কাছে এক্স্যাক্ট কোন পোর্টটাকে মনে হয়েছে যে পৃথিবীর মধ্যে সেরা একটি পোর্ট? সত্যি কথা বলতে কি, এটা সারা পৃথিবীতে যদি পানির হিসাব করি, 75 বা 80 ভাগ পানি। এই পানি দিয়ে কানেক্টিভিটি হয়েই আমাদের এই যে যাতায়াতের ব্যবস্থা শুরু হয়েছে, জাহাজ চলে। তো এটা দিয়ে আমার 13 বছরে আমি 5 বার সারা পৃথিবী ঘুরে এসেছি। এর মধ্যে যতগুলো দেশ দেখেছি বা পোর্ট দেখেছি, পোর্টের সংখ্যা বললে অনেক হবে, বা দেশ বললে এটা 100টার উপরে আমি আর কাউন্ট করতে পারি না। 100টার নাম বলতে পারি, যেগুলো দেশে গেছি, তাদের কালচার, তাদের কৃষ্টি,
তাদের ঐতিহ্য, ইতিহাস, এগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি তখন। এটা একটা বড় কারণ। আমাদের সময় ইমিগ্রেশন, শোর লিভ, এগুলো তেমন রেস্ট্রিকশন ছিল না, এখন যেটা আছে। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে, তখন স্লো প্রসেসেই যেত, মানে একটা জাহাজ যখন 20-25 হাজার টন মাল নিয়ে যেত কোনো পোর্টে, যদি কার্গো শিপ হয়, তার 7 দিন 10 দিন লাগতো। অ্যাঙ্করেজও আবার 7-10 দিন কখনো থাকা লাগতো। তো 15 দিনে একটা আমরা ট্যুর প্ল্যান করে ফেলতে পারতাম, রোটেশনে যেতাম বাইরে, ওখানেই একটা টেম্পোরারি আমাদের একটা বসবাস হয়ে যেত। এরকম আমাদের মিডল ইস্টে হয়েছে, ইউরোপে হয়েছে। ইউরোপে তখন খুব ফাস্ট বুক করতো, আজকে ব্রিমেন, কালকে হামবুর্গ, পরের দিন রটারডাম, তারপরে অ্যান্টওয়ার্প, এই 4-5টা দেশ যেতাম, এবং ওইগুলো 12 ঘন্টা 14 ঘন্টা বা 1 দিন 2 দিন পর পরেই যেতে হতো। ওখানকার মুভমেন্টটা তখনকার আমলে ফাস্ট ছিল। তো আপনার কোশ্চেন যেটা, কতগুলো দেশ ঘুরেছি, এটা নাম্বার আমাদের মেরিনার এমন হয় কাউন্ট করে কেউ করে রাখে নাই। তা আমি শখানেক তো নির্দ্বিধায় বলতে পারি, যেগুলা কখনো হিসাব বলে বলে দিতে পারবো। স্যার, আমরা যে বইতে পড়েছি যে বাবেলে মানদেব নামে একটা এরিয়া আছে, সেটা সম্ভবত ইয়েমেনে, তাকে বলা হয় মৃত্যুর দুয়ার। তো ওই জায়গাটা দিয়ে যখন কোনো জাহাজ যায়, তখনই নাকি কোনো ঝড়ের কবলে পড়ে, তখন জাহাজ ডুবে যায়। এরকম অসংখ্য জাহাজ ডুবে গেছে, অসংখ্য মানুষ মারা গেছে। আসলে ওই জায়গাটা নিয়ে কি কোনো স্পিরিচুয়াল কোনো ঘটনা আছে কি, বা আপনার জানা মতে? কোশ্চেনটা যেভাবে করে করলেন, এরকম সারা এই যে 5-7 সমুদ্রের মধ্যে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, যেগুলোর একটা টেকনিক্যাল রিজন, সায়েন্টিফিক রিজন আছে, একটা রিলিজিয়াস বা আধ্যাত্মিক রিজন থাকতে পারে। তো উত্তরটা দেওয়াটা, আমি যদি মানে ওয়েদার এবং লোকেশন পজিশন দিয়ে বলি, সেটা দিয়ে সায়েন্টিস্টরা বা সায়েন্টিফিক ওয়েতে যেটা বের করেছে, সেগুলো জায়গায় কোনো একটা কী বলে উপত্যকার মতো হয়ে যায়। তো সেখানে প্রেশার এবং তাদের মানে চেঞ্জ অফ টাইড, জলবায়ু এবং সব কিছু মিলে ওটা এমনভাবে থাকে যে সেখানে এগুলো খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, দেখেই সাগরটা খারাপ হয়ে যায়। বে অফ বিস্কির নাম শুনেছি, বাবুল মান্দে বলা হয়েছে। আমাদের বে অফ বেঙ্গলও কিন্তু অনেক সময় প্রচণ্ড রুক্ষ হয়ে যায়। তো এইগুলোর আর একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে এটার পরিবেশ পরিচয়, মানে যে লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে হয়। আরেকটা রিলিজিয়াস যদি কেউ মনে করে এগুলোতে হয়, সেটা ভাবে আমার নলেজ অজ্ঞ। কারণ কোথাও আমি কোরআন শরীফ বা হাদিসে বা কোনো আমাদের মানে যারা এই নিয়ে স্কলার আছে, তাদের কাছে এইগুলো নিয়ে কোনো ব্যাখ্যা শুনি নাই। এটা কিছুটা আমাদের যখন যা গল্প কাহিনীর মতো শোনা হয়, ঠাকুরমার ঝুলির মতো অনেক গল্প শুনেছি, বাট এখন পর্যন্ত এই 65 বছর বয়সে কোনো ঠাকুরমাকে এখন পর্যন্ত দেখতে পারিনি। আচ্ছা, চমৎকার। স্যার, আসলে আমরা জানি যে আপনি একবারেই বাংলাদেশের শিপ ইন্ডাস্ট্রি যদি আমরা বলি, বা শিপ বিল্ডিং সেক্টর যদি আমরা বলি, আপনি অন্যতম পথিকৃৎ হিসেবে কাজ করছেন এখনো পর্যন্ত। অনেকগুলো জাহাজ তৈরি করেছেন এবং বিশ্বের অনেক দেশে সেগুলো ইম্পোর্ট হয়েছে। স্যার, আসলে আপনি এই শিপ বিল্ডিং সেক্টরে কেন আসলেন? এক নম্বর সোজা কথা, উত্তর ডেস্টিনি আমাকে নিয়ে আসছে এখানে, আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে আসছে। যদি এটার এক্সপ্লেনেশন দিতে হয়, অনেকভাবে দেওয়া যায়। তবে যেটা আমার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, যে কাজটা আমি শিখে ফেলি, যেটা করি, ওর প্রতি আমার আগ্রহটা থাকে। আরও বেশি শেখার জন্য আমার আরেকটা ধাপ, তারপরের ধাপটা কি, সেটা জানার আগ্রহ সবসময় থাকে। এই জন্যই আমি নর্থ থেকে সাউথ পোলে এসেছি, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে এসেছি। এটা আমার মনের অজান্তে, আমার সাবকনসিয়াস মাইন্ডে আমাকে আগ্রহ, অ্যাসপিরেশন করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা জাহাজে চাকরি করেছি। যখন ক্যাডেট হয়েছি তখন চিন্তা, চিফ ইঞ্জিনিয়ার কবে হব, কি সুন্দর ঘুরছে। সেকেন্ড ইঞ্জিনিয়ার কবে হব, ওনাদের কত লিবার্টি, ওনার রাজার মতো এখানে যা বলে তাই হচ্ছে, এটা মনে হতো। যখন চিফ ইঞ্জিনিয়ার সেল করতেছি, তখন হতো আমি চিফ ইঞ্জিনিয়ার, আমি কী কাজ করছি। আমি এখানে গোটা কয়েক মেশিন ঠিক করে রাখছি, আজকে যেন ঠিক মতো পাইলট যখন আসবে তার আগে যেন ইঞ্জিন ট্রায়াল হয়ে যায়, নোটিশ দেয়। আমার জুনিয়র যারা আছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, তারা সব ডিউটিতে সব আছে কিনা, তাদের ওয়েলফেয়ার দেখছি।
করার পর জাহাজ সেল করে যাওয়ার পরে চিফ ইঞ্জিনিয়ার ইজ গোয়িং, চিফ ইঞ্জিনিয়ার কাজ করছে, তাকে যে মানে সামারিতে বলা হয়, তাকে দুপুরবেলা একটা নুন চিট লিখতে হয় যে কত তেল আজকে আছে, কত তেল পোড়া হলো, কতটুকু গেল, ইঞ্জিনের পাওয়ার কত, এই কাগজটা দিতে হয়। তা আমি চিন্তা করতাম দুপুরবেলা, এইটা আমি কতদিন করব? প্রতিদিন জাহাজ সেল করবে আর প্রতিদিন আমাকে এই হিসাবটাই দিতে হবে। মেনটেন্যান্স তো সব করা আছে, জাহাজ যখন মানে পোর্টে যায় পৌঁছাবে তখন রানিং চলতে গেলে কোনো অসুবিধা হলে আমাকে আবার কাজ করতে হবে। আমার কাছে মাঝে এটা তো হয়ে গেছে, একঘেয়েমি লাগা শুরু করলো। এরপরে কি, এর পরের দেওয়ালে কি আছে, এটা চিন্তা করে দেখলাম যে বিভিন্ন দেশে যখন যাই, জাহাজগুলো ড্রাইডক করে, রিপেয়ার করে আসে, আমি মুম্বাইয়ের গল্প বললাম, সেটাই কিন্তু আমাকে স্পৃহা জাগিয়েছে যে অনেক বড় কাজ মেরিন ইঞ্জিনিয়াররা করতে পারে, মেরিন প্রফেশনালরা করতে পারে। এটা মেরিন যেই প্রফেশনাল আছে, আমরা অনেক বড় কিছু করতে পারি, আরও হাজার হাজার লোককে দিয়ে করার স্কোপ আছে। এটা দেখেছি, শুনেছি, বাট করতে গেলে তো আরও কিছু উপাদান লাগে। তো এইগুলো চিন্তা করে যখন সেলিং হয়ে গেল শেষ, তখন ভাবলাম যে এটা কাজে তাহলে গোড়ার থেকেই শুরু করতে হবে। তো গোড়া কি, আমি এজ এ মেরিন ইঞ্জিনিয়ার, আমার ইন্টারাকশন বেশি ওয়ার্কশপ, বেশি মেশিন পত্রের সঙ্গে হতো। তো চট্টগ্রামে আসলে দেখতাম যে আমাদের রিপেয়ার ফ্যাসিলিটিস যেগুলো ছিল, আমাদের সেই 80s কথা বলছি, সেই ওয়ার্কশপগুলোতে কোনো চিফ ইঞ্জিনিয়ার ছিল না। এগুলো সব মেকানিক, ফোরম্যান বা লোকাল মিস্ত্রি দিয়েই চালাতো, লাইক গাড়ির গ্যারেজের মতো, ওরাই আসতো। এখনও নাম মনে পড়ে ওখানে যে ওয়ার্কশপগুলো ছিল ওরা। আমার কাছে মনে হলো বিদেশে, আমি তো মুম্বাইতে দেখলাম একজন চিফ ইঞ্জিনিয়ার একটা কোম্পানি চালাচ্ছে যে বড় বড় কাজ করে, তার মানে এটা পরিধি অনেক বড় আছে, অনেক বড়। এটা চিন্তা করেই এর মাঝখানে সরে নামতে হবে আগে। আমাকে যদি ল্যান্ডে যদি আমি না নামি, আমি যদি মানে এই ল্যান্ডে নামলেই তো আমাকে স্টেশন করার পরে আমি কি করব ঠিক করতে পারবো, যেটা আমাদের ম্যারিনাররা ওভাবে করে যদি চিন্তা করে, জাহাজ থেকে সরে নামা মানেই 122 গুণ ইনকাম কমে যাওয়া। এটা মানে এখন $1 সমান 122 টাকা। জাহাজে থাকলেই $100 আমি ইনকাম করি, সরে নামলে কিন্তু টাকা ইনকাম করব, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট। তো এইটা ধাক্কা, এটার গ্যাপটা অনেকেই বুঝতে পারি বা নেই না। বাট কেউ যদি এটা চিন্তা ভাবনা করে যে অসুবিধা নেই, আমি কম পয়সায় চাকরি করব, কম পয়সায় ব্যবসা করব, করে আস্তে আস্তে আবার বড় যাব। কারণ 80% সাগরের সব কিছুই কিন্তু পরিচালনা করা হয় এই 20% ল্যান্ডে। তার মানে এখানেই ব্যবসার ঘাঁটি বা প্রফেশনালিজম এখানে, রিসার্চ এখানে, ডেভেলপমেন্ট এখানে, R&D এখানে, এখানে HR সব এখানে, মানুষ সব থাকে সরে। সরে একটা বসবাসের যোগ্য জায়গা, সাগর ইজ ফ্লোটিং, ওখানে যায় না। তো এই জন্যই চিন্তা করলাম যে ওকে আমি নেমে যাব। এটা হচ্ছে প্রফেশনাল দিক ব্যাপার। একটা যে ফ্যামিলি একটা প্রচণ্ড টান ওই সময়, ওই বয়সে যখন হবে, ছেলে মেয়ে হয়ে যায়, ওয়াইফ থাকে, তাদেরকে ফেলে চলে যাওয়ার মতো কষ্ট, প্রচণ্ড রকম কষ্ট, সেটা টেনে আনে। তো টেনে এনে কিছু করার জন্যই প্ল্যান করেই নামতে হয়। তো ওদের অবস্থান কাজেরটাকে মিলিয়ে দেখলাম যে আমার জন্য চট্টগ্রাম, যদিও আমার বাড়ি নর্থ বেঙ্গল, চট্টগ্রামে থাকাটাই শ্রেয়। যতদিন আমি এখানে থাকি আমার প্রফেশনালের জন্য, বন্দর এখানে, জাহাজ এখানে, মেরিনার এখানে, যত কিছু প্রোগ্রাম অনুষ্ঠান সব এখানে। এবং আরেকটা ভাগ্যচক্রে আমার মানে স্ত্রীর বাড়িও চট্টগ্রামে, নোংর ওখানে করেছি। সো ছেলেমেয়েরাও ওখানে বড় হচ্ছে। তো ওখানে নেমে মেরিন সাইডে যদি কাজ করতে পারি, তার জন্য এটা বিশাল একটাই আছে। আর মেরিন সাইডে একা একা কাজ করা, এটা যেমন একটা জাহাজ চালাতে 25-30 জন লোক লাগে, এবং ব্যবসা বাণিজ্য করতে গেলেও আমার প্রফেশনাল যে আমি মনে করছি আমার একটা প্ল্যাটফর্ম করা দরকার। তখন বন্ধুরা, সিনিয়ররা যারা আছে তাদেরকে নিয়ে এই ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস 1994 শুরু করেছি, এবং মাত্র 12 জন নিয়ে শুরু করছি। এখান থেকে এখন পর্যন্ত 60,000 লোকের চাকরি হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। 600-700 জাহাজ রিপেয়ার মেনটেন্যান্স করেছি, বড় বড় কাজও করেছি, বিভিন্ন দেশের কাজ করা হয়েছে। জ্ঞান বেড়েছে, রেভিনিউ বেড়েছে এবং বড় হয়েছে। এটা ছিল আমার প্রথম কোম্পানি ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস। এটাকে আমরা প্রতিষ্ঠা দিয়ে আমরা করলাম। আমরা
আরও 5 জন মেরিন আমাদের সঙ্গে জয়েন করলাম এবং এটাকে গ্রোথটা খুব বড় হলো। প্রথম দিকে অনেকেই আমরা একটু ইতস্তত করতাম, চিফ ইঞ্জিনিয়ার জাহাজে যে আরেকজন চিফ ইঞ্জিনিয়ারকে স্যার বলবো, জুনিয়র হোক সিনিয়র হোক বা সেকেন্ড ইঞ্জিনিয়ারকে স্যার বলবো, কাজ করব, এটা একটু ধাক্কা দিত। বাট এটাকেও কাটিয়ে উঠতে হতো। যখন প্রফেশনালি প্রমাণ করতে পারতাম যে ওর প্রবলেমটা আমি খুব ইজি ওয়েতে সলভ করছি অ্যান্ড এটা জাহাজের সময় বাঁচবে এবং তার কাজটাও পারফেক্ট হবে, তখন কিন্তু তারা গ্ল্যাডলি নিয়ে কাজ করতাম। এভাবে করে আমার সি লাইফ থেকে শো লাইফে একটা ট্রান্সফরমেশন হয়েছে চট্টগ্রামে। এইটা করার পরে আমি দেখলাম যে এটার দূর কত দূর, রিপেয়ার অনেক করলাম ভালো, বাট এর পরের স্টেপ কী? দেখা যাচ্ছে যে সবচেয়ে ওয়ার্ল্ডের কিংস বিজনেস আর বড় ব্যবসায়ী কারা, যাদের জাহাজ আছে, জাহাজের মালিক যারা, ওকে, তাহলে এই জাহাজগুলো কোথায় বানায়? সিঙ্গাপুরে রিপেয়ার মেনটেন্স হয়, কোরিয়ায় বানায়, এখন চায়নায় বানায়, চায়না এখন দখল করে ফেলছে, ওই ইউরোপে গেলে টার্কিতে বানায়, অন্য জায়গায় বানায় আমাদের সময়কার। এখন এটা পোলারাইজেশন হয়ে সব চলে গেছে চায়নার দিকে, 90% মতো, মাত্র 10% জাহাজ বাইরে বানানো হয়। ওকে, তো জাহাজ বানানোর রেসিপি কী কী লাগে, মশলাটা কী? হ্যাঁ, এটা যখন চিন্তা করতাম, বন্ধুদের সঙ্গে আলাপ করতাম, কারণ সেই সময় যখন চিপে তখন আমাদের অনেক বন্ধুরা, কেউ সার্ভেয়ার হয়েছে, কেউ শিপিং এজেন্সির মালিক হয়েছে, সিনিয়ররা জাহাজের মালিক আছে, উনাদের সঙ্গে কথা বলতাম যে জাহাজ বানাতে গেলে কী রেসিপি লাগে। সবার কাছে জেনে আমার মতো করে আমি এটা ঠিক করলাম, 4টা জিনিস লাগে। একটা জাহাজ বানাতে গেলে আপনার রিভারাইন কান্ট্রি লাগবে, নদী লাগবে, নদীর মানে এটা একটা ল্যান্ড বেজ ইন্ডাস্ট্রি, এটাকে মানে মাটির উপরে, ল্যান্ডের উপরেই জাহাজটাকে বানাতে হবে, ইন্ডাস্ট্রি। সাগরের উপরে ফ্লোটিং জাহাজ বানানো যাবে না, বানাতে গেলে ওটা অনেক ধরনের ডিফিকাল্টি হচ্ছে। আর একটা লাগে ইনফ্রাস্ট্রাকচার লাগে, একটু বড় জায়গা যেখানে জাহাজের ব্লকগুলো বানাতে হয় এবং জোড়া দিতে হয়, ইনফ্রাস্ট্রাকচার। আর একটা আর একটা স্কিল ম্যান পাওয়ার লাগে, নর্মাল ওয়েল্ডার ফিটার না, শিপ বিল্ডিংয়ের ওয়েল্ডার একটা ক্যাটাগরি আছে, সেই পার্টটা লাগে, যেটা বাংলাদেশে প্রচুর আছে। এরপরে আরেকটা লাগে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেই প্ল্যানটা, বিজনেস প্ল্যানটা করতে হয় বা শিপ বিল্ডিং প্ল্যানটা করতে হয়, সেই শিপের একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করতে হয়, ইন্ডাস্ট্রি যেভাবে করে এই 4টা করলেই জাহাজ বানানো আর গার্মেন্টসের শার্ট সেলাই করা বা যে কোনো জিনিস বানানো একই ব্যাপার। তো এটা একটু বড় স্কেলে হয়, জায়গা বেশি লাগে, ম্যান পাওয়ার বেশি লাগে, যেগুলো আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস। তো বাংলাদেশের শিপ বিল্ডিং এর অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে 4টা জিনিসে অ্যাভেলেবল, RISQ। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সুন্দরভাবে জাহাজ বানিয়ে এখন বাংলাদেশ থেকে বিদেশের জাহাজ রপ্তানি হচ্ছে। স্যার, আপনার প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত কতগুলো জাহাজ বিদেশে রপ্তানি করা হয়েছে এবং কোন কোন দেশ আপনার প্রতিষ্ঠান থেকে ইম্পোর্ট করেছে? এ পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের কোম্পানি 155টার মতো জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে আমার ডাইরেক্ট সুপারভিশন এবং আমার পরিচালনায় 147টা জাহাজ রপ্তানি হয়েছে, যেখানে কম বেশি টোটাল 60,000 লোক কাজ করেছে। জি। এই জাহাজগুলো এর মধ্যে 125টা 30টার মতো দেশের জন্য বানানো হয়েছে এবং প্রায় 30টার মতো জাহাজ, 32টা জাহাজ আমরা 12টা দেশে রপ্তানি করেছি অ্যান্ড 5টা মহাদেশে আমরা রপ্তানি করেছি, যেটা ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এগুলো দেশে আমাদের জাহাজ গিয়েছে। আফ্রিকায় গাম্বিয়া, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, এরকম কয়েকটা দেশে গিয়েছে। ইকুয়েডর, সাউথ আমেরিকায় গিয়েছে। আমাদের প্যাসিফিকে, নিউজিল্যান্ডে আমরা জাহাজ রপ্তানি করেছি, দুবাইতে করেছি, ইন্ডিয়ায় করেছি, বাংলাদেশে করেছি। সব মিলে 12-13টা দেশে 32 থেকে 35টা জাহাজ রপ্তানি হয়েছে, যেটা বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। স্যার, বর্তমানে একটা বিষয় নিয়ে বেশ মেরিটাইম সেক্টরে বেশ আলোচিত, যে গ্রিন শিপ বিল্ডিং বিষয়। এই বিষয়টা আসলে মূলত কি? আমরা যেগুলো জাহাজ বানিয়েছি বা বানাতাম বা ট্রেডিশনাল জাহাজগুলো ছিল যেগুলো, সেগুলো ছিল আমাদের ক্রুড অয়েল বা ডিজেল অয়েল এগুলো দিয়ে চালানোর জাহাজ। বাট এখন
2-3টা আন্তর্জাতিক নিয়ম কানুন হয়েছে ইউনাইটেড নেশনস থেকে, যেটা ফলো করে আইএমও, যে আমাদেরকে পরিবেশ দূষণ থেকে বেরোয় আসতে হবে, আমাদেরকে সাগরকে পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কোনোভাবে আমরা কার্বন নিঃসরণ করতে পারবো না ইন ডিউ কোর্স। এইখানে যে নিয়ম হয়েছে সেই নিয়মটা হচ্ছে যে 2030 সালের মধ্যে 30% কার্বন নিঃসরণে আসতে হবে, 2050 সালের মধ্যে নিয়ারলি 0% কার্বন নিঃসরণের মতো করে জাহাজ চালাতে হবে। এইটাকে গ্রিন ফিল্ড, মানে আমাদের গ্রিন শিপ দিয়েই এটা সম্ভব। অ্যান্ড গ্রিন শিপ বলতে বোঝাচ্ছে যে শিপগুলো আর আগের মতো ডিজেল, ক্রুড অয়েল বা যেখান থেকে কার্বন নিঃসরণ হয় সেটা দিয়ে চালানো যাবে না। এর জন্য আপনার নতুন ফুয়েল তৈরি করতে হবে, নতুন এনার্জি আনতে হবে, সেটা দিয়ে চালানো যাবে। এখন গ্রিন শিপ বিল্ডিং নিয়ে প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে, এবং এগুলোর টার্গেট ডেটগুলো হচ্ছে 2030, 2050। আমরা এখন 2025-এর শেষ মাথায় আছি। এর মধ্যে ইউরোপে ওরা এই ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে। তারা অনেকগুলো দেশ মিলে চুক্তি করেছে NDC 2.0, NDC 3.0, যেটা মানে হচ্ছে যে আমরা পরিবেশকে কোনোভাবেই দূষিত করতে পারবো না। বাংলাদেশও এটা সাইন করেছে, এটা গেল একদম। বাট ইউরোপে যে নিয়মটা জাহাজের জন্য করেছে যে গ্রিন শিপ 2027 সালের মধ্যে ওদের টেরিটরিতে ঢুকতে পারবে, অন্য জাহাজগুলো ঢুকার ব্যাপারে তাদের একটা এম্বার্গো বা একটা কোনো প্রতিবন্ধক থাকবে। এটা ডিটেইল এখনও আসেনি। বাট এটার জন্য সবচেয়ে বড় জিনিস, ইউরোপিয়ান ইউনিয়ন গ্রিন ফান্ড দিচ্ছে মালিকদেরকে, শিপের মালিকদেরকে, শিপ ওনারদেরকে, যে তোমরা এই গ্রিন শিপ বানাও, কার্বন নিঃসরণ কমাও। তো এইগুলো চলছে। 24 সালে সারা পৃথিবীতে গ্রিন শিপের প্রচণ্ড একটা চাহিদা বেড়ে গেছে। চায়না মার্কেট দখল করেছে, ইন্ডিয়া, আমাদের যারা যারা আছে তারা দখল করছে, কারণ ইউরোপে তো বানানো সম্ভব না, ইউরোপ ইজ ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশও এইটাতে যুক্ত হয়েছে গ্রিন শিপ বানানোর ব্যাপারে। তো গ্রিন শিপ বানাতে গেলে তাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেসে কোয়ালিফাই করতে হবে, করলে তখন তারা এই মালিক এবং শিপইয়ার্ড যুক্ত হয়ে যদি গ্রিন শিপ বানায়, তারা গ্রিন ফান্ড পাবে, আমরা শিপ বানাবো। সেটা সবচেয়ে ভালো সুখবর, বাংলাদেশের 4টা গ্রিন শিপের অর্ডার আমরা গত এই বছরেই প্রক্রিয়া করেছি, যেটা ড্রয়িং ডিজাইনের কাজ চলছে, নাম্বার 1। নাম্বার 2, এই শিপগুলোর মার্কেট সাইজ $150 বিলিয়ন ইয়ারলি। তো আমরা যদি টার্গেট করি ইজিলি 10টা থেকে 15টা শিপইয়ার্ড এর 1% আমরা আনতে পারবো, 1 থেকে $1.5 বিলিয়ন আমরা বাংলাদেশে আনার সম্ভাবনা আছে। স্যার, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিপিং ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জেস আর অপরচুনিটিসটা কতটুকু আর কি একটু বলতেন আমাদেরকে। সব কিছুই এই যে শিপ বিল্ডিং একটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স জিনিস। এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন লাগে, এটার পরিবেশ লাগে, এটার আপনার জিনিসপত্র আনাগোনা লাগে, শুল্ক আয়নের ব্যাপার আছে। এই জিনিসগুলোর জন্য পলিসি সাপোর্ট যদি এটাকে স্টাডি করে দেওয়া যায় কোয়ালিফাইড পিপল দিয়ে, কারণ এটা তো একটা নতুন সাবজেক্ট, এটাতে কীভাবে পলিসিটা অ্যাডাপ্ট করব, এটা কিন্তু নর্মাল অন্য ইন্ডাস্ট্রির মতো পলিসিতে কাস্টম, ভ্যাট, তারপরে অন্যান্য যেই সার্টিফিকেশনগুলো, এটা ওইভাবে করে প্রযোজ্য না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য যেগুলো দেশে চলমান আছে, মালয়েশিয়া, ইন্ডিয়া, কোরিয়া, চায়না, তাদের পলিসিটা রেফারেন্স মার্ক হিসেবে নিয়ে আমাদের পলিসিটাকে একটু রিফর্ম করতে হবে। এরপরে হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা বাংলাদেশের চ্যালেঞ্জ, যেটা হচ্ছে আমাদের কস্ট অফ ফান্ড। আমাদের এইগুলো জাহাজ বানাতে গেলে ওরা যেরকম গ্রিন ফান্ড দিয়ে জাহাজ বানাচ্ছে, তারা মালিকরা 5% ডাউন পেমেন্ট দিয়েই 195% লোন 0.5% বা 1% তারা পায়। তো জাহাজ বানানো একটা প্রজেক্টে ফিজিবল, ভায়াবল হয়। শিপইয়ার্ডে যে বানাবে তার গত 10 বছর বিজনেস এটা ডাউন ছিল, শিপ বিল্ডিং খুব ডাউন ছিল। এটা আবার 24 সাল থেকে উঠছে, যেটা চলবে 2050 সাল পর্যন্ত। তো আমাদের টার্গেটে 25 বছর আমরা যদি টার্গেট করি, তাহলে আমাদের এই শিপইয়ার্ডের যেই সমস্যাগুলো আছে, তাদের অর্থনৈতিক সমস্যা আছে, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। গুড গভর্নেন্স লাগবে,
যেন কোথাও কোনো মিসইউজ না হয়, কোনো অ্যানোমালি না থাকে, অনৈতিক কাজ যেন না থাকে। এই জিনিসগুলো বাদ দিয়ে যদি করা হয় তাহলে এই শিপইয়ার্ডগুলো বেঁচে গেলে 20টা শিপইয়ার্ড যদি দাঁড়িয়ে যায় 2027 সালের মধ্যে, তাহলে এক একটা যদি 100 মিলিয়ন করে আনে, তাহলে 2 বিলিয়নের টার্গেট আমরা ফুলফিল করতে পারবো। এর 50% যদি আমরা এফেক্টিভনেস ধরি, তাও $1 বিলিয়ন বাংলাদেশে আসা সম্ভব, যেটা ভ্যালু এডিশন 50 থেকে 60%। অনেক হাই ভ্যালু এডিশন। অন্য জায়গায় ভ্যালু এডিশন হয় মাত্র 10 থেকে 12%, এখানে হচ্ছে 50+%। সেদিক দিয়ে আমাদের রেভিনিউ বাড়বে, আমাদের স্কিল ম্যান পাওয়ার বাড়বে, আমাদের বাই প্রোডাক্ট বাড়বে। বাই প্রোডাক্টের সবচেয়ে বড় জিনিস এখন পৃথিবীতে মানে স্কিল ম্যান পাওয়ারের প্রচুর চাহিদা। জাপান আমাদের কাছ থেকে লোক চাচ্ছে, ইউরোপ চাচ্ছে, এশিয়াও চাচ্ছে। And আমরা প্রচুর লোক নিয়ে বসে আছি, বাট দে আর নট স্কিল। এদেরকে স্কিল করার প্রক্রিয়াটা এই শিপ বিল্ডিংয়ে যখন যায় তখন হাজার হাজার লোক কাজ করে ওখানে, আনস্কিল, সেমি স্কিল লোক দিয়ে কাজ করলে এরা যখন একটা দুটো জাহাজ বানানো শিখে যাবে, এ লোকেই বাংলাদেশে যদি সে বেতন পায় 50,000 টাকা, সে বাইরে গেলে বেতন পাবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। তার মানে ভ্যালু এডিশন বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। আমাদের যে 3টে জিরোর কথা শুনি, যে একটা জিরো আনএমপ্লয়মেন্ট, শিপইয়ার্ড, একটা শিপইয়ার্ড 5,000 করে লোককে চাকরির সংস্থান দিতে পারবে। 20টা শিপইয়ার্ড হলে 1 লক্ষ লোকের চাকরি হবে। আনএমপ্লয়মেন্টের প্রপার্টি ডিরেকশন, জিরো প্রপার্টিতে আসতে হবে। শিপ বিল্ডিং যারা কাজ করে, যাদের এটা হার্ডওয়ার্ক, এখানকার স্যালারি, রেমুনারেশন, ফ্যাসিলিটিস ইজ মাচ মোর হায়ার দেন আদার জেনারেল ইন্ডাস্ট্রি। তো দিতে তার প্রপার্টিটা সময় সে একজন লোকেই 5 জন ফ্যামিলি মেম্বারকে সুন্দরভাবে এডুকেশন, ফুড সব দিতে পারবে। আর 3 নম্বর হলো জিরো কার্বনের জন্য গ্রিন শিপ বিল্ডিংটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। এইগুলোর জন্য চ্যালেঞ্জ যেটা আপনি জানতে চাচ্ছেন, একটা চ্যালেঞ্জ হচ্ছে ট্রেনিং এবং সব কিছু করা, সব পাবলিক এবং প্রাইভেট অ্যাওয়ারনেস তৈরি করা, গুড গভর্নেন্স আনা এবং অর্থনৈতিক সহায়তা দিতে হবে। যেটা আমরা যদি ইন্ডিয়ার রেফারেন্স দিই, ভারতের রেফারেন্স দিই, তারা 70,000 কোটি টাকা এই খাতে খরচ করছে টু ডেভেলপ দ্য শিপইয়ার্ডস অ্যান্ড টু টেক দিস অপরচুনিটি। তো আমাদের এখানে 70,000-এর জায়গায় যদি 1/10 হয়, 7,000, 5-7,000 কোটি টাকা দিয়ে ভালো গুড গভর্নেন্স করে শিপ ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিয়ে, কারণ ওদের কিন্তু শিপইয়ার্ড সুন্দরভাবে আছে, লোকবলও আছে, বাট এই 10 বছর ব্যবসা করতে না পারায় তাদের বিরাট বড় একটা ডেট হয়ে গেছে, লোনের বোঝাটা বেড়ে গেছে, ঋণের বোঝা বেড়ে গেছে। এইটাকে কিভাবে ডাইলিউট করা যায় বা কীভাবে এটাকে আরেকটু সময় দিয়ে করা যায়, সেই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে এই গ্রিন শিপ বিল্ডিং বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এই যে বিশাল এবং ব্যাপক ও বিস্তৃত যে মেরিন শিপিং বাজার বিশ্বব্যাপী, এবং আপনি যে তার অন্তরালে কাজ করে চলেছেন, বিশ্ব বাজারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, স্যার এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। আমি আমার নিজের আগ্রহে, নিজের মেধায় এবং আমার মেরিন বন্ধুদের প্রেরণায় এই কাজগুলো করতে সম্ভব, যতটুকু পেরেছি করেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথি স্যারের কাছ থেকে আজকে আমরা যে সম্ভাবনা এবং সমৃদ্ধির গল্প শুনলাম, আমাদের যে মেরিন সেক্টরে বা মেরিটাইম এবং শিপিং সেক্টরে, শিপিং বিল্ডিংয়ে আমাদের যে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে স্যারের কাছ থেকে শুনলাম। এবং স্যারের এই প্রতিষ্ঠান থেকে যে সহস্র বা অজস্র শিপ আরও বেশি এক্সপোর্ট হবে, বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি সমৃদ্ধি অর্জন করা সম্ভব, সেই সম্ভব অচিরেই আমরা দেখতে পারবো। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।